আজকে আমরা ট্রেড প্র্যাকটিক্যালের ওভারঅলিং অফ অল্টারনেটর নিয়ে আলোচনা করব। একটা অল্টারনেটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, তার মেন কি পার্টস আছে এবং প্রত্যেকটা পার্টসের কি ফাংশন, অল্টারনেটরের কোথায় আমরা ইনস্টল করে থাকি, কিভাবে এটা পাওয়ার পাচ্ছে বা কিভাবে এটা আমাদের এসি কারেন্টে তৈরি করছে এবং এসি কারেন্ট কিভাবে ডিসি কারেন্টে কনভার্ট হচ্ছে, পুরো ব্যাপারগুলো আমরা ট্রেড থিওরিতে ভালোভাবে আলোচনা করে নিচ্ছি। তোমরা বইতেও এই ব্যাপারে আলোচনা নিশ্চয়ই করেছো বা বইটা পড়েছো। এবারে আমি আজকে তোমাদের যে প্র্যাকটিক্যালটা আছে অল্টারনেটরের উপরে, সেই অল্টারনেটরের প্র্যাকটিক্যালটার নাম হলো ওভারঅলিং অফ অল্টারনেটর। বেসিক্যালি অল্টারনেটরের ওভারঅলিং করতে গিয়ে আমরা যে যে জিনিসগুলো বেসিক্যালি চেক করি সেটা হলো যে আমাদের দুটো যে বিয়ারিং থাকে, অর্থাৎ যে এন্ড কভার দুটো থাকে, সেই এন্ড কভারে দুটো বিয়ারিং লাগানো থাকে। সেই বিয়ারিংটা ইউজুয়ালি বল বিয়ারিং ব্যবহার করা হয় এবং সেই বল বিয়ারিংটা নয়েজ এসে যায় বা বল বিয়ারিং এর যদি ক্ষয় হয়, সেক্ষেত্রে আমরা বিয়ারিংটাকে বেসিক্যালি পাল্টে থাকি। আর সাধারণত কার্বন ব্রাশটাকে আমরা চেঞ্জ করে থাকি, বাকি কোনো কিছু আমরা সেভাবে ওভারঅলিং করি না। শুধুমাত্র ওই অল্টারনেটরটাকে ইঞ্জিন থেকে তাকে ডিসমেন্টেল করি, করে তারপরে মানে ইঞ্জিন থেকে আগে রিমুভ করা হয়, রিমুভ করে সেটাকে আমাদের ওয়ার্কিং টেবিলে নিয়ে গিয়ে ডিসমেন্টেল করি, ডিসমেন্টেল করে প্রত্যেকটা পার্টকে প্রপারলি ক্লিন করবার পর আমরা দেখে নিই যে তার কার্বন ব্রাশটা ঠিক আছে নাকি এবং বিয়ারিংটা ঠিক আছে নাকি। এটা দেখে নেওয়ার পর বিয়ারিংটাকে আমরা রিপ্লেস করি, কার্বন ব্রাশের সমস্যা থাকলে সেটাকে চেঞ্জ করি, আর যদি অন্য কোনো সার্কিট বা আদার্স যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে সেটা তাহলে সিম্পলি রিপ্লেস করে দিয়ে থাকি। এর বাইরে আর ওভারঅলিং আমরা কিছু করি না। কিন্তু ওভারঅলিং করবার আগে আমি আরেকবার আমাদের যাতে থিওরি পোর্শনটাতে ভালোভাবে একটু মেমোরি করে নেওয়া যায়, তার জন্য আমি তোমাদেরকে প্রথমে যেটা আলোচনা করব বা যে প্র্যাকটিক্যালটা দেখাবো সেটা হচ্ছে টোটালি আমাদের কি কি পার্টস গুলো আছে সেগুলো কিরকম দেখতে হয়। তারপর আমি মেনটেনেন্সের দিকটা পরে আছে, অর্থাৎ আমি প্রথমে আগে সিম্পলি একটা অল্টারনেটরকে আমি পুরোপুরি ডিসমেন্টেল করব। ডিসমেন্টেল করে প্রত্যেকটা পার্টস আমি একবার নিজের চোখে দেখে নেবো যে যেটা আমি থিওরিতে পড়েছিলাম সেটার সাথে এটা কতখানি ম্যাচ করছে, মানে এটা আমি আগে দেখবো। তারপরে বাকি কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আছে সেই প্র্যাকটিক্যালে নিয়ে, অর্থাৎ যেখানে আমরা রিপেয়ারিং করছি বা অ্যাকচুয়ালি ওভারঅলিং করছি, তো ওভারঅলিং এ যাওয়ার আগে আমি তোমাদেরকে এখন টোটাল এই যে অল্টারনেটরটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছি, অল্টারনেটরটা আমি এর প্রত্যেকটা পার্টসকে একবার নিজের চোখে একবার দেখে নেবো কোন পার্টসটাকে কি বলছে। যেটা থিওরিতে দেখেছিলাম, বইতে ছবি দেখেছি, অ্যানিমেশনে দেখেছি, সেটা এখানে কিভাবে আছে, কিভাবে এটা কাজ করছে, পুরোটা একবার দেখার চেষ্টা করব। তারপরে কিন্তু আমরা ওভারঅলিং করবো, অর্থাৎ ওভারঅলিং এ যেখানে বিয়ারিং চেঞ্জ করবো সেই জায়গাটা যাব। আমি এখানে প্র্যাকটিক্যালে যখন যাব তখন আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো যে আমরা তো নর্মাল যে টুলস ইকুইপমেন্ট এগুলো ইউজ করি সেগুলো তো একটা লিস্ট থাকবেই। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস এক্সট্রা করে এখানে ব্যবহার করব। একটা হচ্ছে একটা মার্কার পেন, কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, এর প্রশ্ন তোমরা উত্তর তোমরা দেবে। সেকেন্ড থিং হচ্ছে কি, আমরা এখানে একটা ওভেন ব্যবহার করব, আইদার সেটা মাইক্রোওয়েভ হতে পারে বা আদার্স কিছু হতে পারে, মানে যে কোনো একটা গরম করবার একটা জায়গা নেবো, ওভেন একটা নেবো। আরেকটা আমরা ফ্রিজার ইউজ করব, একটা ফ্রিজ ইউজ করব, শুধুমাত্র অল্টারনেটর ওভারঅলিং এর ক্ষেত্রে। তিনটে জিনিস আমি আলাদা করে বললাম। এই তিনটে জিনিসের ব্যবহার আমি তোমাদের দেখাবো, উত্তরটা তোমরা দেবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর। একটা মার্কার পেন আমি কেন ব্যবহার করব, কারণটা তোমরা বলবে। প্র্যাকটিক্যাল যতক্ষণ আমি দেখাবো ততক্ষণ বলবে না, এই প্র্যাকটিক্যালটা হবে না, এটা তো আমি সিম্পলি ডেমনস্ট্রেট করবো। তারপরে প্রত্যেকটা পার্টসকে আমরা চিনে নেবো, তারপরে আমি ওভারঅলিং এ যাবো, ওভারঅলিংটা আমি দেখাবো। কিন্তু ওভারঅলিং যখন আমি করব তখন কিন্তু আমি ওখানে তিনটে জিনিসের ব্যবহার করবো। নর্মাল টুলস ইকুইপমেন্ট যা যা আছে সেটা তো লাগবেই, সেটা তো তুমি তো জানোই কি কি ব্যবহার করা হবে। এক্সট্রা করে তিনটে জিনিস ব্যবহার করবো, একটা হচ্ছে একটা মার্কার পেন, 2 নম্বর একটা ওভেন, আরেকটা হচ্ছে আমি একটা ফ্রিজার। এই তিনটে জিনিস ব্যবহার করবো। প্র্যাকটিক্যালটা দেখবে, প্র্যাকটিক্যালটা দেখার পর আমি প্রশ্ন করব, আমাকে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে হবে। ঠিক আছে, তিনটে জিনিস নোট করে নিয়েছো? তাহলে প্রথমে আমরা যেটা দেখবো, একটা অল্টারনেটরকে সিম্পল আমরা ডিসমেন্টেল করে তার ভেতরের যে পার্টস গুলো আছে সেগুলো কিভাবে সাজানো থাকে, এবং তারপরে আমরা ওভারঅলিং এ যাব। তাহলে আমরা শুরু করি। দেখতে পাচ্ছ একটা অল্টারনেটর তুমি এখানে আছে, যে অল্টারনেটরটা আমরা এখানে পুরোপুরি এটাকে ইঞ্জিন থেকে খুলে নিয়ে এসেছি, ধরে রাখো, কারণ অলরেডি এটা খুলে নিয়ে আসেন, এটা একদম নতুন একটা অল্টারনেটর। আমি নতুন অল্টারনেটরটা এখানে ইউজ করার চেষ্টা করছি। এবারে এই অল্টারনেটরটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুলি অংশটা আছে, এখানে পুলিটা লাগবে, বেসিক্যালি এখানে ভি বেল্টের পুলি লাগানো হবে। গ্রুপটা দেখে তোমরা বুঝতে পারছো, এবং ফ্যানটা ওর সাথে অ্যাটাচ করা আছে, যেটা অলরেডি আমরা
থিওরির সময় আলোচনা করেছিলাম, ওটা হচ্ছে রোটর শ্যাফটের সাথে ফ্যানটা লাগানো, কুলিং ফ্যানটা। এদিকে দুদিকে দুটো এন্ড কভার আছে, এটা হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইডে এখানে দেখো আমার মেইন টার্মিনালটা লাগানো আছে, তো এখান থেকে আমি ডিসি কারেন্টটা পাবো। আর এখানে আমার ভোল্টেজ রেগুলেটরটা লাগানো থাকবে। বেসিক্যালি আমার ওখানে যে মেইন টার্মিনালটা আছে, পজিটিভ টার্মিনাল ওটা আউটপুট টার্মিনাল, আর নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ড করা থাকে। এখন এখানে যে পুলিটা আছে, যে পুলিটাকে আমাকে সবার প্রথম আগে খুলতে হবে, খোলার পর ফ্যানটাকে আমাকে খুলতে হবে। তো আমি পুলিটা খোলার জন্য দেখতে পাচ্ছ আমি একটা ওপেন এন্ডেড স্প্যানার নিয়েছি, এখানে একটা নাট লাগানো আছে। এই নাটটাকে আমি লুজ করলেই আমার কিন্তু পুলিটা বেরিয়ে আসবে। এখানে যে পুলিটা আছে, এই পুলিটা একটা বিশেষ ধরনের পুলি আছে, তার একটা ইউনিট কনস্ট্রাকশন নয়, এটা দুটো পার্টে ভাগ করা আছে, দেখতে পাবে দুটো পার্ট, দুটো আলাদা করে এইভাবে রেখে মাঝখানে ভিবেলটা আমি ড্রাইভ করে থাকি। আবার ইউনিট কনস্ট্রাকশনাল পুলিও আছে, যেটা আমি পরে তোমাদেরকে দেখাবো। মডার্ন ভেহিকেলে যেগুলো ইউজ হয়, এটাও মডার্ন নতুন ইঞ্জিন। এবারে আমি এখান থেকে ওয়াশারটা বার করছি এবং আমি ফ্যানটাকে আলাদা করে খুলে নিচ্ছি। এটা সেন্ট্রিফিউগাল টাইপ ফ্যান, দেখতে পাচ্ছ আমরা থিওরি পড়ার সময় এইভাবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই জিনিসটা আমরা এখন লাইভ দেখতে পাচ্ছি কিভাবে এটাকে খুলছি। তাহলে দেখতে পাচ্ছ এবারে আমি এখানে দেখো তিনটে এখানে বোল্ট লাগানো আছে, তিনটে স্ক্রু লাগানো আছে। তিনটাকে যদি আমি ওপেন করি তাহলে আমার এদিক থেকে এন্ড কভারটা পুরোটাই খুলে চলে আসবে। সিমিলারলি উল্টো দিকেও একই জিনিস করা আছে। তো আমরা একটা একটা সাইড আলাদা আলাদা করে ওপেন করব। তো আমি প্রথমে আগে স্ক্রুড্রাইভার দিয়ে এখানে যে স্ক্রু গুলো আছে, স্ক্রু গুলোকে আমি লুজ করে নিচ্ছি, লুজ করে খুলে নেব। আর তার সাথে সাথে বোল্ট গুলোকে আমি এখান থেকে খুলে নেবো। তাহলে আমার তিনটে বোল্ট এবং তিনটে যদি স্ক্রু খুলে নিই, তাহলে এদিকে যে এন্ড কভারটা অর্থাৎ ফ্যান সাইড বা যেটা আমার আউটপুট টার্মিনাল সাইড ছিল, সেটা পুরোপুরি আমার ওপেন হয়ে যাবে। তাহলে আমি এখানে এদিকটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বোল্ট গুলো আমি খুলে নিচ্ছি, হয়ে গেছে। এবারে এন্ড কভারটা আমি উপর থেকে, এটা অ্যাকচুয়ালি প্রেস ফিট করে দেওয়া থাকে, তাই আস্তে একটু টেনে খুলতে হবে। আমি উল্টো দিকটায় চলে আসছি, উল্টো দিকে আমি দেখো আমার টার্মিনালটা করা আছে এবং এখানে তিনটে বোল্ট লাগানো আছে। এখানে মেইন টার্মিনালটা আমাকে আগে খুলতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে এখানে যে টার্মিনালটার সাথে একটা ইনসুলেটর লাগানো আছে। ইনসুলেটরটা কি না, একটা প্লাস্টিকের ইনসুলেটর লাগানো থাকে, যাতে কোনো কারণে ওই যে আউটপুট ভোল্টেজটা আছে ওটা কোনোভাবে বডি না হয়ে যায়। অলরেডি নেগেটিভ এন্ডটা আমরা গ্রাউন্ড করে রাখি, যেটা আমরা গতকাল সার্কিটে তোমাদের দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এখানে এই দেখতে পাচ্ছি প্লাস্টিকের, এটা হচ্ছে ইনসুলেটর। এই ইনসুলেটর দিয়ে আমরা এটাকে কভার আপ করে থাকি। এবারে আমাকে এই দুটো এন্ডকে দুদিকে সেপারেট করে দিতে হবে। দুটো সেপারেট করবার জন্য একটুখানি প্রেস দিতে হয়, প্রেস না দিলে এটা খুলবে না, একটু এটা প্রেস ফিট করা থাকে। এবার আস্তে আস্তে আমি দেখো একটা সাইড থেকে এন্ড কভারটাকে আমি খুলে দিলাম। এন্ড কভারটা খুলে দিলে এটা বেরিয়ে এলো, দেখো উপরে ভেতরে তুমি দেখতে পাচ্ছ এখানে বিয়ারিংটা হাত দিয়ে আমি দেখতে পাবো যে স্মুথনেস কতটা আছে, কোনো আওয়াজ হচ্ছে কিনা, এখান থেকে আমরা চেক করি। এই হাউসিং এর মধ্যে বিয়ারিংটা থাকে, উল্টো দিকেও সিমিলার একটা বিয়ারিং থাকবে, ওই বিয়ারিংটা ওইদিকে থাকবে। দুটো এন্ডে দুটো বিয়ারিং লাগানো হয়, দেখতে পাচ্ছ এখানে রোটরটা একটা স্টেটর কয়েলের মধ্যে এটা ঢোকানো আছে, যেটা আমরা আলোচনা করেছিলাম ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে এখানে কাট করছে, ইন্ডুসড ইএমএফ জেনারেট করছে। দেখতে পাচ্ছ এখানে স্লিপ রিংটা দেখতে পাচ্ছ, এর ভেতরে দেখো দুটো ক্ল, 8 থেকে 12টা ক্ল থাকে, তার মাঝে দেখো একটা ওয়েন্ডিং আছে, ওটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হচ্ছে। এখানে আছে স্লিপ রিং আছে, যেটা কপারের তৈরি হয়, তার মাথায় দেখো আমরা বিয়ারিংটা লাগিয়ে দিই। দুদিকে দুটো বিয়ারিং দেখতে পেলে, শ্যাফটের সাথে দুদিকে দুটো বিয়ারিং লাগানো আছে, মাঝখানে আমার রোটরটা ঘুরবে এবং এখানে আমার যে স্ট্যাটারটা আছে দেখতে পাচ্ছ ওয়াইন্ডিং, 3 ফেজ ওয়াইন্ডিং এখানে করে দেওয়া আছে এবং আমরা আউটপুটে 3 ফেজ কারেন্ট পাবো। সেই 3 ফেজ কারেন্টটা দেখো এখানে কানেকশন করা হয়েছে সোল্ডারিং এর মাধ্যমে, আমরা ডায়োডের সাথে যুক্ত করেছি। এখানে আমরা যে ডায়োডটা ইউজ করি, বেসিক্যালি 3 ফেজ কারেন্ট আছে বলে আমরা 3 সেট অফ ডায়োড ইউজ করি, যা ব্রিজ রেক্টিফিকেশন বলা হয় বা ফরওয়ার্ড বায়াসিং করা হয়। এখানে দুটো দুটো করে এক একটা ডায়োডের সেট, টোটাল 6টা ডায়োড ইউজ করি, 6টা, 3টে নেগেটিভ 3টে পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন করা থাকে। এবং আমরা আউটপুটে যেটা পাই সেটা হলো একটা সিঙ্গেল টার্মিনালের মাধ্যম দিয়ে আমরা ডিসি কারেন্টটাকে আমরা কালেক্ট করি। আর এর যে নেগেটিভ টার্মিনাল যেটা থাকে ডিসি, সেটাকে আমরা বেসিক্যালি গ্রাউন্ড করি। এটা দেখতে পাচ্ছ এখানে আমরা ডায়োডের পর দেখো এখানে যেটা লাগানো আছে, এটা হলো আমার কার্বন ব্রাশটা, যেটা হচ্ছে স্লিপ রিং এর সাথে লাগানো থাকবে। অর্থাৎ আমরা যে ইলেকট্রোম্যাগনেটটা রোটর হিসেবে ইউজ করছি সেটাকে কারেন্ট দেবো এবং তার সাথে আমরা ওখানে একটা রেগুলেটর লাগিয়ে রাখবো, যে রেগুলেটরের ফাংশন গতকাল আমি তোমাদেরকে ডিটেলে আলোচনা করেছিলাম। কেন আমরা রেগুলেটর ইউজ করি, ব্যাপারটা তোমরা নিশ্চয়ই গতকাল বুঝতে পেরেছো বা বইতে আর একটু ভালো করে দেখে নিয়েছো। আজকে আমরা সিম্পলি প্র্যাকটিক্যালের উপর নজর দেবো। দেখতে পাচ্ছ এখানে পজিটিভ টার্মিনালটা ডান হাতে, আমার যেদিকে ডান হাতটা আছে ওইদিকে আমার পজিটিভ টার্মিনালটা দেখতে পাচ্ছ, এবং এই পজিটিভ টার্মিনাল দিয়ে আমি কিন্তু আউটপুটটা, ডিসি আউটপুটটা বাইরে কালেক্ট করছি। স্ট্যাটারের সাথে 3টে 3 ফেজ কানেকশন করা দেখতে পাচ্ছ। এখানে ডায়োড গুলো পরপর 3 সেট অফ ডায়োড আছে, দুটো দুটো করে ডায়োড লাগানো আছে এবং সবটাই ব্রিজ রেক্টিফিকেশন ফরওয়ার্ড বায়াসিং করা আছে। এবং এসি কারেন্ট যেটা আসছে 3 ফেজ, সেটাকে আমরা কনভার্ট করছি ডিসি কারেন্টে। তো এটা আমরা ডায়োড পার্টটা দেখেছি। এখানে কার্বন ব্রাশের অ্যালাইনমেন্ট বা সেটিংটা তোমরা দেখে নাও। আমাদের রিপ্লেসমেন্ট করতে গেলে কার্বন ব্রাশটাকে আমরা রিপ্লেস করে থাকি এবং স্লিপ রিং এর ওখানে দেখো কার্বন ব্রাশটা কন্ট্যাক্টে থাকে।
দেখতে পাচ্ছ এখানে এইভাবে এটা কন্ট্যাক্টে থাকলে আমরা ওই স্লিপ রিং এর মাধ্যমে আমার যে রোটরটা আছে রোটরটাকে ইলেকট্রোম্যাগনেটে পরিণত করছি এবং এর পজিটিভ নেগেটিভ টার্মিনাল উপর বেস করে আমরা একটা সাইড বা একটা ক্ল এন্ডকে আমরা নর্থ পোল করছি এবং আরেকটা ক্ল এন্ডকে আমরা সাউথ পোল করছি এবং যখন পরপর দুটো খাঁজে খাঁজে থাকছে তখন একটা নর্থ একটা সাউথ এইভাবে কিন্তু একটা ম্যাগনেট তৈরি করছে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা ওই ভেতরে যখন রোটর হিসেবে ওটা ঘুরছে তখন যে স্ট্যাটারটা আছে সেই স্ট্যাটারটাকে কাট করছে এবং এই স্ট্যাটারটা কাট করার ফল আমরা 3 ফেজ এসি কারেন্ট আমরা আউটপুটে পাচ্ছি এবং সেটাকে আমরা ডায়োডের মাধ্যমে রেকটিফিকেশন করে ওটাকে আমরা কি করছি না ওটাকে আমরা ডিসি কারেন্টে কনভার্ট করে ওটা আউটপুটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্লগুলোর ভেতরে এখানে ওয়াইন্ডিং করা আছে এবং ওখানে কারেন্টটা কিভাবে যাচ্ছে ওই কার্বন ব্রাশের মাধ্যমে এটা এখানে দেখতে পাচ্ছ। তো আলটিমেটলি এটাই হচ্ছে ভেতরের টোটাল সমস্ত পার্টসের বেসিক ইলাস্ট্রেশন। আমরা এখানে প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা করে দেখে নিয়েছি। এই পার্টস গুলো আমরা আলাদা করে একবার ইন্সপেকশন করতে হয় যখন আমরা ওভারঅলিং করে থাকি। তো নর্মালি আমি তোমাদের এখানে ইন্সপেকশনের যে জায়গা দুটো বললাম অর্থাৎ বিয়ারিং এবং এই কার্বন ব্রাশ ছাড়া বাকি জিনিসগুলোর আমাদের সেই ধরনের খুব একটা ড্যামেজ হয় না। তো যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে রিপ্লেসমেন্ট ছাড়া আর অন্য কোনো অপশন থাকে না। যদিও আমরা ফ্রিকুয়েন্টলি যখন আমরা অল্টারনেটর সার্ভিসিং করি তখন কার্বন ব্রাশ এবং তার সাথে বিয়ারিংটাকে আমরা রিপ্লেস করে দিয়ে থাকি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কানেকশনে কোনো জায়গায় সোল্ডারিং এর কোনো যদি প্রবলেম থাকে সেগুলোকে আমরা চেক করি মাল্টিমিটারের সাহায্যে পুরো সার্কিটটাকে একবার আমরা সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ এর আর অন্য কোনো ইন্সপেকশনের ব্যাপার নেই। তো আমরা এখন এবারে এটাকে অ্যাসেম্বল করে দেবো। আমি অ্যাসেম্বল করবার জন্য দেখতে পাচ্ছ স্ট্যাটারের ভিতরে রোটরটা কিভাবে থাকে সেটা একবার দেখে নিচ্ছি। যারা এর আগে অ্যানিমেশনের মাধ্যমে দেখেছিল তারা এখানে একটু ভালো করে দেখো যে স্ট্যাটারটা ফিক্স আছে এবং রোটরটা কিন্তু এইভাবে শ্যাফটের মাধ্যমে দুটো বিয়ারিং দুদিকে এন্ড লাগিয়ে আমরা এটাকে ঘুরিয়ে ওখান থেকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করে আউটপুটে একটা এসি কারেন্ট পাই এবং সেই এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করি। তাহলে আমি এবারে হাউসিং এর মধ্যে এটাকে আমি ঢুকিয়ে দেবো। তাহলে সবার আগে আমি স্ট্যাটারটাকে কানেকশন করব, তার আগে পিছন দিকে আমি থেকে শুরু করবো অর্থাৎ যেদিকে আমার রেগুলেটর এবং আমার টোটাল ডায়োড এবং তার সাথে আমার ওখানে যে স্লিপ রিং এর সাথে কার্বন ব্রাশটা অ্যাটাচমেন্ট হবে সেই ব্র্যাকেটটাকে আমি আগে সেট করবো। স্ট্যাটারটাকে আগে সেটিং করবার পর তারপর আমি রোটর অ্যাসেম্বলিটাকে ওখানে ভেতরে ফিট করবো। তাহলে দেখতে পাচ্ছি এইভাবে রোটর অ্যাসেম্বলিটা নিচের দিকে যাবে অর্থাৎ যেখানে স্লিপ রিংটা আছে সেই বরাবর নিচ দিকে ওটা সেটিং হবে কারণ কি আমার কার্বন ব্রাশের সাথে স্লিপ রিং এর কন্ট্যাক্ট হতে হবে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা কিভাবে আমরা সেট করছি। তাহলে এই জিনিসটা আমরা যদি ভালো করে দেখে নিই আর আমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ আমি এই যে প্র্যাকটিক্যালটা এখন তোমাদের দেখালাম এটা শুধুমাত্র অল্টারনেটরের ভেতরের প্রত্যেকটা পার্টসকে আইডেন্টিফাই করতে শিখলাম। ঠিক আছে, তাহলে এই আইডেন্টিফিকেশনটা আমরা এখানে দেখে নেওয়ার পর আমি এবারে তোমাদেরকে যে ভিডিওটার কাছে নিয়ে যাব সেটা হচ্ছে কি আমরা একটা ইঞ্জিন ওভারঅলিং সিস্টেম। তাহলে ইঞ্জিন ওভারঅলিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখব যে একটা অল্টারনেটর তার কিছু সমস্যা দেখা দিয়েছে, বেসিক্যালি সেখান থেকে কোনো নয়েজ আসছে বা আমরা সিম্পলি আমাদের রুটিন জবের মধ্যে আমরা অল্টারনেটরটাকে আমরা তোমার ওভারঅলিং করবো। তো সেই ওভারঅলিং করতে গেলে আমাকে প্রথমে গাড়ি থেকে অল্টারনেটরটাকে খুলে নিয়ে আসতে হবে। গাড়ি থেকে অল্টারনেটরটাকে খুলতে গেলে সবার প্রথম আমাদের যে সাবধানতাটা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমাদের যে ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারি কানেকশনটাকে আমাকে আগে খুলে দিতে হবে। এটা কিন্তু সবচেয়ে প্রথম কাজ এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেফটি নিয়ে আমাকে কাজ করতে হবে এবং সেফটির প্রথম ধাপটা হলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের ইলেকট্রিক্যাল কানেকশনটাকে আমাকে খুলে দিতে হবে অর্থাৎ ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার মানে হলো আমি ব্যাটারির কানেকশন যে দুটো টার্মিনাল পোল আছে দুটো টার্মিনাল পোলকে আমি সবার প্রথম খুলে নেব। দেখো আমি এখানে গাড়িতে সবার প্রথম ব্যাটারির দুটো টার্মিনালকে আমি খুলে দিয়েছি। পজিটিভ নেগেটিভ টার্মিনাল খুলে দাও। খুলে দেওয়ার পর তারপরে তুমি তোমার অল্টারনেটরটাকে গাড়ি থেকে বার করার চেষ্টা করো। অল্টারনেটর গাড়ি থেকে বার করবার জন্য আমরা কি করব না সবার প্রথম তার যে বেল্ট আছে সেই বেল্টটাকে আমরা খুলবো। ওখানে যে নর্মালি আমাদের যে একটা আইডল পুলি লাগানো থাকে সেই পুলিটাকে লুজ করলে আমরা বেলটা লুজ হয়ে যাবে। বেলটা লুজ হলে আমি আস্তে করে বেলটাকে খুলে নিয়ে তারপরে ওখানে যে মাউন্টিং বোল্ট গুলো লাগানো আছে সেই বোল্ট গুলোকে খুলে আমি অল্টারনেটরটাকে বাইরে বের করে নিয়ে আসবো। অল্টারনেটরটাকে বাইরে বের করবার আগে আমি যখনই ওখানে বেল্ট থেকে ওটাকে খুলে নেব এবং মাউন্টিং যে বোল্ট গুলো আছে সেটা খোলার পর ওখানে মেন যে আমার টার্মিনালটা আছে অর্থাৎ যে আউটপুট টার্মিনাল সেই আউটপুট টার্মিনালের যে প্লাগ আছে সেটাকে আমাকে খুলে নিতে হবে।
এবং সেই টার্মিনাল প্লাগটা খুলে নেওয়ার পর তারপরে আমি পুরো অল্টারনেটরটাকে বাইরে বের করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এটা আমার গাড়ি থেকে পুরো অল্টারনেটরটাকে আমি বের করে নিয়েছি। এবারে এটাকে আমাকে খুলতে হবে। খোলার জন্য প্রথমে আমাকে পুলি সাইড থেকে খুলতে হবে, অর্থাৎ আমরা একটু আগে যখন ওই ইঞ্জিনটাকে থেকে অল্টারনেটরটা খুলেছিলাম সেখানে আমরা একটা পুলি পেয়েছিলাম। এখানে দেখো বেল্ট ড্রাইভের এখানে একটা পুলি লাগানো আছে, এটা মডার্ন ভেহিকেলে থাকে। আমি পুলির যে নাটটা সেটা খুললাম এবং ওখানে পুলিটাকে আলাদা করে বের করে নিলাম। এবারে আমি দুটো এন্ড থেকে আমি যেভাবে আগের ডিসমেন্টেল করেছি, আমি জানি কিভাবে ডিসমেন্টেল করতে হবে। আমি আমার যে প্রয়োজনীয় স্প্যানার আছে সেই স্প্যানার দিয়ে আমি এখানে পুরো সমস্ত বোল্টগুলোকে খুললেই দুদিক থেকে দুটো এন্ড কভার খুলে গিয়ে মাঝখানে আমার স্ট্যাটার এবং রোটরটা বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি এই দুটোকে আগে ভালো করে খুলে নেব। দুটো এন্ডকে খুলে নেওয়ার পর তারপরে আমি দেখব ক্লিনিং করবার পর ভেতরে আমার বিয়ারিং এর পোর্শনটা কি আছে। বেসিক্যালি আমরা যেটা ওভারঅলিং করে থাকি, আমি আবার বলছি, বিয়ারিংটাকে রিপ্লেসমেন্ট করে থাকি, এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। আর বাকি ওখানে কার্বন ব্রাশটাকে আমরা একবার চেক করি, আদারওয়াইজ ওভারঅলিং এ সেরকম খুব একটা আমরা রিপ্লেসমেন্টের দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা দেখছো এন্ড কভারটা কিভাবে খুলছি। এখানে দেখতে পাচ্ছ রেগুলেটর এবং ডায়োড পোর্শনটা লাগানো থাকে। আমার এখানে পজিটিভ টার্মিনালটাকে তুমি দেখতে পাচ্ছ, ওটাকে ওপেন করে নেওয়া হয়েছে। এটা আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা স্ক্রু দিয়ে খুলে এবং প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে যেগুলো নাট বোল্ট গুলো খুলছে একটা জায়গাতে আমাদের গুছিয়ে রাখতে হবে। এটা আমাদের একটা হাউসকিপিং ওয়ার্ক। সেফটি নিয়ে সুন্দর করে জবটাকে আমাকে করতে হবে। এখানে ফাস্ট ফরওয়ার্ডিং করে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি যাতে খুব সহজে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। এই খোলাগুলো খুবই সাবধানতার সাথে করতে হবে। দেখছো প্রত্যেকটা এই কার্বন ব্রাশটা দেখে নিচ্ছি কিভাবে কার্বন ব্রাশটা ঠিক আছে কিনা আমি আবার দেখে নিলাম। কার্বন ব্রাশটা যদি ঠিক না থাকে তাহলে কার্বন ব্রাশটা আমাকে চেঞ্জ করতে হবে। দেখো এখানে স্লিপ রিং যেটা আছে, স্লিপ রিং এর সঙ্গে কার্বন ব্রাশটা করে কন্ট্যাক্ট হয়। এবারে আমি পুরো এন্ডটাকে আমি দুদিক থেকে খুলে নিচ্ছি। দুটো এন্ড কভার দুটো সাইডে দুটো বিয়ারিং লাগানো থাকে এবং এই বিয়ারিংটাকে আমাকে চেক করতে হবে। একটা সাইডের এন্ড কভারের সাথে বিয়ারিংটা লাগানো হবে আর একটা সাইডের শ্যাফটের উপরে বিয়ারিংটাকে লাগাতে হবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, এই যে পুরোনো বিয়ারিংটাকে আমাকে খুলতে হবে। পুরোনো বিয়ারিংটা খুলতে গেলে আমরা সাধারণত দুটো পদ্ধতি ইউজ করি। একটা হচ্ছে বিয়ারিং পুলার ইউজ করা হয়। বিয়ারিং পুলার ইউজ করবার পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে কমন মেথড। এবারে তোমার কাছে যদি বিয়ারিং পুলার না থাকে বা বিয়ারিং পুলারে যদি যথেষ্ট তুমি ব্যবহার যদি না জানো, দেখো এখানে মার্কারটা ইউজ করছি আমরা। যে মার্কারটা আমি ইউজ করছি, কেন ইউজ করছি এটা তোমার কাছ থেকে আমি জানবো। প্র্যাকটিক্যাল আমরা এর আগে অনেক করেছি, শুধু আমি এখানে মার্কিং করলাম কেন, এই ব্যাপারটা তোমরা আমাকে জানাবে, নোট করে রাখো। এবারে এখানে দেখতে পাচ্ছ আমি বলেছি এটা যে দুটো এন্ডকে আমরা প্রেস ফিট করে আটকে রাখি, খুবই এটা টাইট একটা বিষয় থাকে এবং এটাকে পুল করে পুলার দিয়ে বা এইভাবে প্রেস করে করে আস্তে আস্তে এটাকে খোলা হয়। একটু সময় লাগে খুলতে, ধীরে ধীরে এটাকে আমাকে খুলতে হবে। দুটো এন্ড কভারকে হালকা আমাকে প্রেসও করতে হয়, কখনো আমাকে এটা একটু বাড়িয়ে দিতে হয়। এবারে যেটা আমি বলছিলাম যে বিয়ারিং এর যে প্রশ্নটা, বিয়ারিংটা খুলবার জন্য বিয়ারিং পুলার আমাদের ব্যবহার করার দরকার আছে। এবারে অনেক সময় আমরা কি করে থাকি, যদি আমি স্কিল্ড ওয়ার্কার হই তাহলে আমরা হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে বিয়ারিং যদি আমার নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে বিয়ারিং এর ইনার রেস্ট এবং আউটার রেস্টকে কেটে আমরা বের করে নিই। এই কাটতে গেলে কিন্তু আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। দেখো এই বিয়ারিংটা এখানে আমি এটাকে কেটে পুলার দিয়ে বার করতে পারি বা কেটে বার করতে পারি। তাহলে এখানে আমাকে এটাকে দেখো আমি যেহেতু এখানে গ্রাইন্ডার আছে আমি গ্রাইন্ডিং দিয়ে কেটে দিচ্ছি এটাকে। আউটার রেস্টটাকে, একটা বল বিয়ারিং এর দুটো রেস্ট থাকে, একটা আউটার রেস্ট তার মাঝে বল, মাঝখানে হচ্ছে ইনার রেস্ট এবং বলগুলো একটা কেজের সাহায্যে আটকানো হয়। বিয়ারিং এর এটা হচ্ছে সিস্টেম, আউটার রেস্ট, ইনার রেস্ট এবং মাঝখানে বলগুলো থাকবে, বলগুলো একটা কেজ দিয়ে আটকে রাখা থাকে। এখন এটাকে আমি গ্রাইন্ডিং করে কেটে দিয়ে এটাকে বার করছি, নাহলে কিন্তু সিম্পলি তুমি বিয়ারিং পুলার দিয়ে এটাকে বার করবে। নিয়মটা হচ্ছে বিয়ারিং পুলারের সাহায্যে বার করা। এখানে এই যে প্র্যাকটিক্যালটা হচ্ছে এখানে তাড়াতাড়ি করবার জন্য এবং স্কিল্ড যেহেতু ওয়ার্কার আছে তাই এখানে ওটা গ্রাইন্ডিং দিয়ে কেটে দিচ্ছে। এখন তুমি গ্রাইন্ডিং করতে গিয়ে হয়তো তুমি ফ্যানটাকে ড্যামেজ করে দিলে বা স্যাপটাকে ড্যামেজ করে দিলে, ওখানে যে কপার যে আমার স্লিপ রিং আছে স্লিপ রিংটাও কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়টাকে তোমাকে মাথায় রাখতে হবে। আমি প্রথম আউটার রেস্টটাকে যদি গ্রাইন্ডিং করে আউটার রেস্ট কাটবো, তারপর ইনার রেস্টটাকে কেটে ওখান থেকে বার করবো। আর না হলে আমি বিয়ারিং পুলার দিয়ে সিম্পলি বিয়ারিংটাকে আমি বার করে নেবো। তো এখানে যেটা করছে সেটা হলো খুবই রিস্কি মেথড, কিন্তু এটা খুব দ্রুততার সাথে করা যায়। যদি তুমি স্কিল্ড অপারেটর হয়, অর্থাৎ তুমি হ্যান্ড গ্রাইন্ডার সম্বন্ধে তোমার যদি ভালো নলেজ থাকে, তুমি যদি গ্রাইন্ডার ভালো কাজ করতে পারো, তবেই তুমি এই পদ্ধতিতে এটাকে বার করার চেষ্টা করবে। আদারওয়াইজ কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করবে না, সিম্পলি বিয়ারিং পুলার দিয়ে তুমি বিয়ারিংটাকে বার করবে। ঠিক আছে, এখানে বিয়ারিংটা বেরিয়ে গেছে। এবারে হচ্ছে কি তোমার আউটার সাইডে যেটা আছে এখানে দেখো আরেকটা এন্ড যেটা আছে যেখানে হাউসিং এর মধ্যে বিয়ারিংটা লাগানো, দেখতে পাচ্ছ এখানে হাউসিং এর মধ্যে বিয়ারিংটা লাগানো আছে। এই দুদিকে তাহলে দুটো বিয়ারিং লাগানো ছিল। এক সাইডে আমার বিয়ারিংটা আমি বের করে নিলাম কেটে, আরেকটা সাইডে যে বিয়ারিংটা আছে সেটাকে আমি সিম্পলি প্রেস ফিট করে লাগানো থাকে, এটাকে আমি হালকা করে একটু ঠুকে এটাকে বার করে দেবো।
তো এটা দেখতে পাচ্ছ, এইভাবে আমি একটা বক্স প্যানার সেট লাগিয়ে হালকা করে এরপর হাতুড়িতে যখন ধাক্কা দেবো তখন আমার বিয়ারিংটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে দুটো এন্ডে দুটো বিয়ারিং কোথায় কোথায় লাগানো থাকে, একটা হাউসিং এর মধ্যে লাগানো থাকে, একটা হচ্ছে শ্যাফটের মধ্যে ঢোকানো থাকে দুটো এন্ডে। তাহলে শ্যাফটের দুই এন্ডে দুটো বিয়ারিং, এই বিয়ারিং এটাও বল বিয়ারিং, এই বিয়ারিংটাকে বের করে নিলাম। এবারে দেখো আমি এখানে একটা ওভেন নিয়েছি, এখানে মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভ ওভেনে আমি কি করছি না, দেখো হাউসিংটাকে ঢুকিয়ে দিলাম। আমি কাজ করলাম, হাউসিংটাকে ঢোকালাম। আর এখানে যে ফ্রিজার আছে, ফ্রিজারে আমি কি করছি না, দেখো এখানে আমি আমার রোটরটাকে ফ্রিজারের মধ্যে কিছুক্ষণ রেখে দিলাম, প্রায় 10-15 মিনিট বা আধ ঘন্টা, এবং যে বিয়ারিংটা ইউজ করবো সেই বিয়ারিং দুটোকে আমি এখানে ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমি কেন এই দুটো ব্যবহার করছি এই বিষয়ে তোমাদের কাছ থেকে আমি ভিউ চাইবো, তারপরে আমি তোমার যদি না বলতে পারো আমি সেক্ষেত্রে তোমাদের জানাবো বলেছি। তারা দেখতে পেলে আমি কি করলাম, এবারে আমি ওভেন থেকে আমি আউটার হাউসিং থেকে বের করেছি, এবং এখানে একটা বিয়ারিং আমি আলাদা করেছিল যেটা আমি ফ্রিজের মধ্যে ঢোকাইনি, ওই বিয়ারিংটাকে আমি ওর মধ্যে হালকা করে প্রেস করতে এটা ঢুকে গেল, ঢুকিয়ে দিলাম। এবারে এটা আলাদা করে আমি রেখে দিলাম। এই উত্তরটা তোমরা দেবে আমাকে। এবারে আমি আসছি এখানে যে আমার যে রোটরটা ছিল সেই রোটরটাকে আমি যেটা ফ্রিজারের মধ্যে রেখেছিলাম, এবার আমি এখানে আর একটা বিয়ারিং নিয়েছি, সেই বিয়ারিংটাকে নিয়ে আমি এখান থেকে আবার ওর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে এটাকেও কিন্তু আমরা ঠান্ডা করে নেওয়ার পর, একটাকে গরম করে বিয়ারিং প্রেস করলাম, আর একটাকে ঠান্ডা করে আমি ওখানে হালকা করে একটু লুব্রিকেটিং অয়েল দিয়ে দিচ্ছি। এবারে বিয়ারিংটাকে ওই অ্যালাইনমেন্ট করে একদম হালকা করে যে ঠিক যেমন করে চুড়ি পরায় সেভাবে আমি ওখানে বসালাম। বসিয়ে ওটাকে আস্তে করে প্রেস করার চেষ্টা করি যাতে সোজাভাবে ওখানে একটু অন্তত আটকে যায়। যদিও হাতে করে এটাকে এইভাবে আটকানো খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ এটাও প্রেস ফিট করে লাগাতে হয়, তাই অ্যালাইনমেন্টটা আমাকে প্রপারলি ঠিক করে নিতে হবে। অ্যালাইনমেন্টটা ঠিক করবার পর তারপরে এটাকে আমাকে আস্তে আস্তে ওই একটু প্রেস করতে হবে, একটু হালকা করে ম্যালেট দিয়ে হোক বা আমি ওর উপরে কোনো একটা বক্স প্যানেলের সেট বসিয়ে আস্তে আস্তে আমি যদি ঠুকি তাহলে কিন্তু ইনার রেস্টটা গিয়ে শ্যাফটের মধ্যে আটকে যাবে। তাহলে অ্যালাইনমেন্টটা হচ্ছে মেন এর উদ্দেশ্য। যেটা হাউসিং বিয়ারিং ছিল সেটা লাগানোর ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু শ্যাফটের বিয়ারিং লাগাতে গেলে আমার কিন্তু ইনার রেস্টের উপরে আস্তে আস্তে একটা প্রেসার দিতে হবে, প্রেসার দিয়ে শ্যাফটের মধ্যে ওকে ঠিক জায়গায় পজিশন করতে হবে। তাহলে আমি দেখো এখানে আস্তে আস্তে ওটাকে প্রেস করে শ্যাফটের মধ্যে বসানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি কিভাবে এখানে বিয়ারিংটা প্রেসিং করা হচ্ছে। দেখো আস্তে আস্তে এভাবে যদি তোমরা ঠুকতে থাকো ঠিক একটা সময় এসে ও ঠিক তার পজিশনে বসে যাবে। পজিশনে বসে যাওয়ার পর হাত দিয়ে ঘুরে একটু দেখে নেবে যে প্রপার ওটা ফিটিং হয়েছে কিনা। এইটা হচ্ছে আমাদের শ্যাফটের উপরে বিয়ারিংটা লাগানোর ব্যাপারটা আমি দেখালাম। দুটো বিয়ারিং কিভাবে খুলতে হবে, কিভাবে লাগাতে হবে, এই ব্যাপারটা তোমরা ভালো করে একটু দেখে রাখো। আগামী দিনে যখন তোমরা এটা ওভারলোডিং করবে তখন তোমাদের কিন্তু এইভাবে বিয়ারিংটাকে একবার খুলতে হবে, বিয়ারিংটাকে লাগাতে হবে। তো বিয়ারিং খোলার ক্ষেত্রে আমি যেটা বলেছি সবসময় মাথায় রাখবে বিয়ারিংটাকে আমাকে বিয়ারিং কুলার দিয়ে খুলতে হবে। ঠিক আছে, এবার তাহলে স্টার্টারের মধ্যে আমি রোটরটাকে ফিটিং করছি। এখানেও সেই একই প্রেস ফিট করে আমি এটাকে ফিট করব। এটাকে একটু চাপ দিতে হবে, প্রয়োজন পড়লে উপর থেকে একটু হ্যামারিং করতে হবে। যদিও এখানে আমরা যে হ্যামারটা ব্যবহার করব সেটা সবসময় মাথায় রাখবে সেটা যেন উডেন হ্যামার বা প্লাস্টিক হ্যামার বা ম্যালেট যেন হয়, যাতে কিনা অন্যান্য পার্টসগুলো ড্যামেজ না হয়। এটা কিন্তু আমাদের সেফটি হিসাবে আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমি এটাকে প্রেস করে দেওয়ার পর বাকি উল্টো দিক থেকে আমাকে হাউজিংটা লাগাতে হবে। দেখতে পাচ্ছি এখানে যে সেটিংটা হলো সেই সেটিংটাকে আমাকে প্রপারলি যাতে ওই স্লিপ রিংটা পজিশন মতো থাকে এবং যাতে আমি কার্বন ব্রাশটা প্রপারলি আটকাতে পারি, এই ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে। দেখে এবারে উল্টো দিকে যে এন্ড ফ্রেম আছে যেদিকে আরেকটা বিয়ারিং সেট লাগানো আছে সেই পার্টটাকে আমাকে ওই হাউসিং এর সাথে ফিটিং করতে হবে। দুটো এন্ড কভারকে এইবারে আমাকে প্রপারলি অ্যালাইন করতে হবে। এই যে আমি ওয়ার্ডটা ইউজ করলাম, এখানে দুটো এন্ড কভারকে অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে প্রপার অ্যালাইনমেন্টের জন্য আমরা কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করেছিলাম। আমি জানি না কি পদ্ধতি ব্যবহার করেছিলাম, যেটা আমি তোমাদের কাছ থেকে পরে জানার চেষ্টা করব। যখন না বলতে পারবে তখন আমি তোমাদেরকে বলবো যে কিভাবে এটা তোমরা অ্যালাইনমেন্টটা করেছিলে। তাহলে আমরা যে টুলস ইকুইপমেন্ট যখন প্রথম বলেছিলাম সেক্ষেত্রে কি যে অ্যালাইনমেন্টের জন্য আমরা একটা স্পেশাল টুল ইউজ করেছিলাম, সেইভাবে দুটো হাউসিংকে আমরা যেভাবে ডিসমেন্টেল করেছি আবার সেটাকে আমরা একসাথে অ্যাসেম্বল করে নিলাম। দুটো পার্ট আমরা অ্যাসেম্বল করবার পর আমরা এবারে ওর দুটো এন্ড কভার থেকে যে সমস্ত নাট বোল্ট এবং আমরা যে স্ক্রুগুলোকে খুলেছিলাম আনস্ক্রুইং করেছিলাম সেগুলোকে প্রপারলি এখানে লাগিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে এটা প্রপারলি লাগানো হচ্ছে। এটা তোমাদেরকে খুব সাবধানতার সাথে লাগাতে হবে। এই ফিটমেন্টটাই হচ্ছে মেন ব্যাপার। অর্থাৎ একটা যে কোনো জিনিসকে যখন আমরা ইকুইপমেন্টকে খুলবো তাহলে কিভাবে আমরা ডিসমেন্টেল করছি, কিভাবে অ্যাসেম্বল করছি, এটা একটা প্রসিডিওর আছে, তোমাকে আমরা সেটা আগে দেখেছিলাম বলেছিলাম। এইভাবে কিন্তু তোমাদের জব সিকোয়েন্সটাকেও লিখতে হবে এবং প্রপারলি এটাকে ভালোভাবে ফিটিং করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমরা এখানে একটা অল্টারনেটরকে ওভারহোলিং করলাম। এবার আমাদের এখানে যে কার্বন ব্রাশ অ্যাসেম্বলিটা আছে সেই কার্বন ব্রাশ অ্যাসেম্বলিটা দেখো এখানে আমি ঠিক প্রপারলি এখানটাকে ফিটিং করে দেবো তাহলে। এবং ওই কার্বন ব্রাশ অ্যাসেম্বলির সাথে আমার রেগুলেটরটা লাগানো আছে এবং এখানে আমার যে আউটপুট টার্মিনালটা সেই আউটপুট টার্মিনালটা দেখতে পাচ্ছি, সেই টার্মিনালটা আমাকে ভালো করে ওখানে বোল্ট দিয়ে আটকে দিতে হবে। তাহলে ওভারঅল আমার
অল্টারনেটর ওভারঅলিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এই অল্টারনেটরটা খুলে কি পেলাম, এই অল্টারনেটর খুলে আমি দুটো বিয়ারিংকে রিপ্লেস করলাম। কার্বন ব্রাশটা আমার ঠিক আছে, শুধু বিয়ারিংটা আমার প্রবলেম ছিল বলে আমি বিয়ারিংটাকে দুটো বিয়ারিং খুলে নতুন বিয়ারিং আমি এখানে লাগিয়ে দিলাম। আবার এটাকে আমি নিয়ে গিয়ে আমার ইঞ্জিনের মধ্যে এটাকে ফিটিং করে দেবো। ইঞ্জিনের মধ্যে ফিটিং করবার জন্য আমরা জানি কিভাবে ফিটিং করতে হবে। প্রথমে এখানে যে ব্র্যাকেট আছে, হোল্ডার ব্র্যাকেটে লাগানোর পর তারপরে আমরা এখানে পুলির উপরে আমরা কি করব না বেল্টটাকে লাগাবো। তাহলে এখন এই অল্টারনেটরটা পুরোপুরি ফিটিং হয়ে গেছে। এবার আমাদের যেটা লাস্ট অপশন থাকবে সেটা কি হলো না, আমার উল্টো সাইডে অর্থাৎ যেদিকে কানেকশন আছে, অর্থাৎ এখানে মেন টার্মিনালটা লাগানোর পর উল্টো সাইডে পুলিটাকে আমাকে অ্যাসেম্বল করতে। পুলিটা লাগানো হয়ে গেলে আমার কিন্তু পুরো ওভারঅলিং কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমার টোটাল যেটাকে আমি ডিসমেন্টেল করলাম সেটাকে আমি আবার অ্যাসেম্বল করতে পেরে গেছি। তাহলে আলটিমেটলি তোমরা বুঝতে পারছো যে আগামী দিনে পরীক্ষার সময় যদি আমার এই ধরনের প্র্যাকটিক্যাল আসে, অর্থাৎ ওভারঅলিং অফ দ্য অল্টারনেটর যদি আমাকে বলে, আমি নিশ্চয়ই একটা অল্টারনেটরটাকে আমি গাড়ি থেকে খুলে সেটাকে প্রপারলি ওভারঅলিং করে আবার সেটাকে আমি রিফিটিং করতে পারবো। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আমার মনে হয় না যে তোমাদের আর কারো আগামী দিনে প্র্যাকটিক্যাল করতে অসুবিধা হবে। জব সিকোয়েন্সটা নিজেরা আজকে যেভাবে প্র্যাকটিক্যালটা দেখলে নিজেরা আগে জব সিকোয়েন্সটা লিখবে, কি কি টুলস ইকুইপমেন্ট লাগলো সেটা তোমরা একটু ভালো করে লিখে নেবে। তাহলে দেখবে যে তোমরা এই প্র্যাকটিক্যালটা যখন আমাদের পরীক্ষায় আসবে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যালটা করতে পারবো, কনফিডেন্টের সাথে করতে পারবো। শুধু তাই নয়, আমরা জব সিকোয়েন্স, টুলস ইকুইপমেন্ট আর কি কি সেফটি মেজার্স আমরা নিলাম সেটা খুব ভালোভাবে এখানে আমরা দেখাতে পারবো। তাহলে আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আমরা এবারে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা যখন ওভারঅলিং করছি, ওভারঅলিং এর সময় তিনটে স্পেশাল টুলস আমরা ইউজ করেছি। টুলস ঠিক বলবো না, এখানে আমরা তিনটে আলাদা করে গেজেট ইউজ করেছি। একটা হচ্ছে আমরা ইউজ করলাম একটা মার্কার পেন, একটা ইউজ করেছি আমরা একটা ওভেন, আর একটা আমরা ইউজ করেছি একটা ফ্রিজ। কেন এই তিনটে জিনিস ইউজ করলাম ওয়ান বাই ওয়ান করে আমাকে বলবে। আমি প্রথমেই জানতে চাইবো মার্কার পেন দিয়ে আমরা যে মার্কিং করেছিলাম, সেই মার্কিং করবার উদ্দেশ্যটা কি ছিল এবং মার্কিং করার ফলে আমার কি সুবিধা হলো, এটা আমাকে কিন্তু বোঝাতে হবে। কে বলবে, কেউ একজন? ওখানে কার্বন ব্রাশটাকে ফিট করা হবে বলে? না, একদমই নয়। মানে জায়গাটা না, না, সেট না। করে নিলাম। না স্যার, হাউসিং গুলো যাতে প্রপারলি কানেক্ট করা যায় সেই তার জন্য হাউসিং গুলো পজিশন যাতে একদম পুরো একদম প্রপারলি আমার এখানে একটা ইউনিট হাউসিং নেই। সবার প্রথম হচ্ছে কি, আমার যে এখানে অল্টারনেটরের হাউসিং আছে সেটা দুটো পার্ট আছে, দুটো এন্ড কভার আছে। একদিকে একটা এন্ড আছে, এদিকে একটা এন্ড আছে। একটা এন্ডে লাগানো আছে কি লাগানো আছে না, একটা এন্ডে আমার লাগানো আছে টোটাল আউটপুট টার্মিনালটা। সেখানে আমার কার্বন ব্রাশ থেকে শুরু করে ডায়োড থেকে শুরু করে পোটার ওটা ওখানে ওই জায়গাটা লাগানো আছে। আরেকটা সাইডে আমার লাগানো আছে কি না, আরেকটা সাইডে আমার টোটালি যে কভারটা আছে সেই কভারটার সাথে পুলিটা ওখানে আলাদা করে লাগানো আছে। মাঝখানে কি হচ্ছে আর্মেচার এবং আমার যে রোটারটাকে সেই রেখেছি এবং দুদিক থেকে দুটোকে এরকম খোল হিসাবে আটকে রেখেছি। এখন আমি যখন এই দুটোকে ডিসমেন্টেল করছি, দুটোকে আমাকে খুলতে হচ্ছে। দুটোকে ডিসমেন্টেল করবার পর যদি আমি তাদের কোনোভাবে অ্যালাইনমেন্টের গন্ডগোল হয়, অর্থাৎ যদি আমার এই যে দুটো একসাথে থাকার জায়গায় যদি একটা এদিক ওদিক হয়ে যায়, তাহলে যখন আমি ফিটিং করবো যদি আমি দাগ বরাবর দাগে দাগে না মেলাতে পারি, তাহলে কিন্তু আমি মানে আমার কি বলবো যে প্রপারলি আমি সেটাকে অ্যাসেম্বল করতে পারবো না। এবং আমার যদি কোনো কারণে যে দাগ দিতে আমি ভুলে যাই, তাহলে কি নিজে আমি ম্যাচ করতে গিয়ে দেখালে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তখন কি হবে না আমার প্রপার অ্যালাইনমেন্টের গন্ডগোল হয়ে গেলে আমি অল্টারনেটরটাকে প্রপারলি অ্যাডজাস্ট করতে পারবো না। তার জন্য কি খোলার সময় যখন আমি দুটো এন্ড কভারকে খুলছি না, তখন কিন্তু ওখানে একটা পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর আমি যখন অ্যাসেম্বল করবো, তাহলে ওই দাগে দাগে যদি আমি ম্যাচ করিয়ে দিই, তাহলে অ্যালাইনমেন্টটা প্রপার হয়ে যাবে এবং বাকি আদার্স যে ফিটমেন্ট গুলো খুব সহজেই আমি ওটাকে লাগাতে পারবো। দীপঙ্কর ঠিকঠাক বলেছো। তার সাথে মনে হয় আরেকজন কে বলছো, সন্দীপ, কিন্তু তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা? বা বাকি সবাই যাদের প্রবলেম হচ্ছিল, এবারে বলো যে আমি ওভেনটা কেন ব্যবহার করেছি এবং ফ্রিজারটা কেন ব্যবহার করেছি, এই দুটো একটু আমাকে যদি বুঝিয়ে দিতে পারো। ওভেনটা ক্লিয়ার মানে পরিষ্কার করার জন্য স্যার ইউজ করা হয়। না বুদ্ধদেব, না ওভেনটা স্যার, ওভেনটাতে যাতে ওই আমরা বেয়ারিংটা বসাচ্ছি বোর্ডটা যাতে একটু এক্সপ্যান্ড হয়ে যায়, যাতে ইজিলি বেয়ারিংটা ওর মধ্যে ফিট হতে পারে, তার জন্য ওভেন। ফ্রিজারটা ফ্রিজারটা যখন আমরা বাইরের ওই যেটার উপর কি বলে বেয়ারিংটা যেটা উপর ফিট হবে ওটা যাতে হালকা এক্সপ্যান্ড হয়ে যায় এবং টাইটলি যাতে বসতে পারে। না, একটু প্রথমটা ঠিক হলো, দ্বিতীয়টা ভুল হলো। আমি আরেকবার বলে দিচ্ছি। রোটরটা যেন ফ্রিলি মুভ করতে পারে, তার জন্য এই ফ্রিজিং। না 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 না, একদমই না, তুমি একদমই ওই ধারে কাছে যাচ্ছ। নেক্সট বলো, অন্য কেউ বলো। দীপঙ্কর ঠিকঠাক আছে, বাকি একটু বলো কেউ।
স্যার যখন মানে বিয়ারটাকে স্যার মানে হিট করছে তখন তো এক্সপ্যান্ড করছে, ফলে স্যার ডাট মানে ধুলো বালি মানে ধুলো হয়ে যাচ্ছে, সেটাকে ফলে একটা মানে ওই যে না মানে বিয়ারিংটা বুদ্ধদেব, তুমি যেটা এখন গুড। না, ধুলোর এখানে প্রশ্ন নেই। আমি যখনই কোনো জিনিসটাকে প্র্যাকটিক্যালি যখন আমি কোনো কাজ করব, তখন কি হবে, সবার প্রথম আমি সেটাকে ডিসমেন্টেল করবার পর প্রত্যেকটা পার্টসকে আমি ওর পরিষ্কার করব। এটা হচ্ছে আমার কমন মেথড। পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি কি করছি না, ওখানে আমার যে বিয়ারিং দুটো খারাপ হয়ে গেছে, বিয়ারিং দুটোকে আমি চেঞ্জ করছি। এখানে কি হচ্ছে না, বিয়ারিং চেঞ্জ করবার সময় দুটো বিয়ারিং দুটো জায়গাতে লাগাচ্ছি। একটা এন্ড কভারের সাথে লাগাচ্ছি, আরেকটা হচ্ছে শ্যাফটের মধ্যে লাগাচ্ছি। দুটোই বল বিয়ারিং লাগাচ্ছি। দীপঙ্কর যে কথাটা বলেছে, প্রথম কথাটা ঠিকঠাক বলেছে, অর্থাৎ একটা হাউসিং এর ভিতর যখন আমি বিয়ারিংটাকে লাগাবো, দুটো বিয়ারিং কিন্তু ক্রুজ ফিটের সাথে লাগানো হচ্ছে। ফিট লিমিট ফিট করার পরে প্রেস করে লাগাবো। তাহলে এখন হাউসিং এর মধ্যে যখন লাগাচ্ছি, তখন ঠিক গরুর গাড়ির চাকা লাগানোর মতো আমরা কি করছি, হাউসিংটাকে ওভেনে বসে গরম করছি। গরম করলে যেহেতু মেটালিক পার্ট এবং হাউসিংটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, দুদিকে এন্ড কভার, নর্মালি ওটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি হয় বা অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এখন এই যে অ্যালুমিনিয়ামটা যখন গরম হবে, তাহলে কি হবে, ও ধাতুর ধর্ম অনুযায়ী ও এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করলে ওর ডায়ামিটারটা বেড়ে যাবে। আর আমি যে বিয়ারিংটা এখন ফিট করছি, সেটাকে আমি ঠান্ডা করলাম। ঠান্ডা করলে কি হবে না, ওটা একটু কন্ট্রাস্ট করবে। ও একটুখানি, ওর যদি নর্মাল টেম্পারেচার বেড়ে থাকে, তাহলে একটু কন্ট্রাস্ট করলো। এবার সেটা কি হচ্ছে না, ওই হাউসিং এর মধ্যে ওটাকে খুব সহজে আমি ওটাকে ঢুকিয়ে দিতে পারলাম। তোমরা দেখেছো অলরেডি প্র্যাকটিক্যালি খুব সহজে কিন্তু ওইটাকে গরম করতেই, অর্থাৎ হাউসিংটাকে গরম করতেই, আমার বিয়ারিংটা, ঠান্ডা বিয়ারিংটা ওর মধ্যে ঢোকাতেই খুব সহজে ওটা ফিটিং হয়ে গেল। এবার কিছুক্ষণ পর নর্মাল টেম্পারেচার এলে ওই বিয়ারিংটাকে, ওই হাউসিংটা টাইট করে ধরে নেবে, ও কন্ট্রাস্ট করবে। ও তো এক্সপ্যান্ড করেছিল, কন্ট্রাস্ট করবে, এবং এটাও নর্মাল টেম্পারেচারে খুব ভালো করে টাইট করে ওটাকে হোল্ড করবে। এক নাম্বার। সেকেন্ড জায়গায় কি হচ্ছিল, রোটরটাকে আমি ঠান্ডা করছিলাম। রোটরের মধ্যে কি করব, রোটরের মধ্যেও কিন্তু বিয়ারিংটাকে লাগাতে হবে। রোটরটাকে ঠান্ডা করলে কি হবে, রোটরটা ঠান্ডা হলে রোটরটা কন্ট্রাস্ট করবে, অর্থাৎ ও একটা একটুখানি মানে ধাতুর ধর্ম অনুযায়ী ও একটুখানি ডায়ামিটারটা একটুখানি সুইং করবে। হালকা সুইং করলে সেটা কি হবে না, ওই ঠান্ডা রোটরটার মধ্যে আমি একটা নর্মাল টেম্পারেচারে বিয়ারিং কে যখন এখানে ঢোকাবো, তখন কি হবে না, ও প্রপারলি ওখানে আস্তে আস্তে প্রেস হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু বিয়ারিং কে গরম করছি না, মাথায় রাখবে। বিয়ারিং কে আমরা গরম করলে বিয়ারিং এর অন্য প্রবলেম দেখা যেতে পারে, কারণ বিয়ারিং একটা খুব প্রিসিশন জিনিস, ওটা খুব একটা হিসেব করে ওটাকে তৈরি করা হয়। হ্যাঁ, এবারে ধরো আমি ওখানে কি করব না, আমি ওখানে শুধুমাত্র একটু ইজি করবার জন্য রোটরটাকে একটু ঠান্ডা করলাম ফ্রিজারে নিয়ে গিয়ে, এবং আমি ওইখানে নর্মাল টেম্পারেচার বিয়ারিং ওর মধ্যে প্রেস করলাম। প্রেস করবার সময় দেখেছি ওখানে আমি একটা লুব্রিকেটিং অয়েল দিচ্ছি বা গ্রিজ লাগাচ্ছি, যাতে খুব সহজে ওটাকে আমি ঢোকাতে পারি। এবারে ওইখানটা কি হচ্ছে, একটু হাতে করে একটু চাপ দিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করে উপর থেকে একটু প্রেস করে বা একটু হ্যামারিং করে আমি আস্তে আস্তে বিয়ারিংটাকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে দুটো ফ্রিজার এবং আমার ওভেন, মোটামুটি আমার বিয়ারিং ট্রিটমেন্টটাতে খুব প্রপারলি এবং খুব ভালোভাবে আমি করতে পারি, তার জন্য কিন্তু এটা ব্যবহার করলাম। এখানে বুদ্ধদেব তুমি যেটা বলছো, ক্লিনিং এর কোনো গল্প নেই। সন্দীপ তুমি যেটা বলছো, এখানে আদার্স যে ব্যাপারগুলো বলছিলে, এটার সাথে একদমই মিলছে না। আশা করি আমি যেভাবে বোঝালাম। দীপঙ্কর অনেকটা বলেছে, দীপঙ্কর দুটোকেই এক্সপান্ড বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি রোটরটাকে আমরা ওখানে কন্ট্রাস্ট করতে চাইছি বা ওটাকে কিছুটা আমরা সুইং করতে চাইছি। তার জন্য আমরা রোটরটাকে ফ্রিজারে ঢোকাচ্ছিলাম, বিয়ারিংটাকে ফ্রিজারে ঢোকাচ্ছিলাম একটা বিয়ারিং। বাকি কিন্তু আমরা হাউসিংটাকে একটু গরম করে এক্সপ্যান্ড করে তার সাথে আমরা ওই ঠান্ডা যে বিয়ারিংটা আছে সেটাকে ওখানে ঢোকানোর চেষ্টা করেছি। বুঝতে পেরেছি নিশ্চয়ই? সবাই ক্লিয়ার করেছো? তিনটে আমি এক্সট্রা জিনিস ইউজ করেছি। একটা হচ্ছে মার্কার পেন, অ্যালাইনমেন্ট দুটো এন্ডের মধ্যে প্রপারলি করবার জন্য। অ্যালাইনমেন্টটার আমি দাগটা নিয়ে নেওয়ার পর আমি যখন ওটাকে প্রপারলি আবার অ্যাসেম্বল করব, তখন যাতে আমার কোনো রকম সমস্যা না হয়, তাহলে ওইখানে মার্কিংটা করে দিয়ে মার্কিংটা তোকে ম্যাচ করিয়ে দেবো। বিয়ারিং দুটো ট্রিটমেন্টের জন্য আমরা ধাতুর যে তাপের প্রভাবে প্রসারিত হওয়া এবং সংকুচিত হওয়া, এই যে থিওরি, এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা ওভেন এবং ফ্রিজার দুটোর ব্যবহার করে খুব সহজে যাতে বিয়ারিংটাকে আমরা ওখানে ফিট করতে পারি, তার ব্যবস্থাটা করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই প্র্যাকটিক্যালটা করলাম। এবারে বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আমি যে জিনিসগুলো এখন এতক্ষণ ধরে বোঝালাম, প্রথমে আমি পুরো অল্টারনেটরটাকে যা যা পার্টস ছিল সবগুলোকে খুলে ডিসমেন্টাল করে ডেমনস্ট্রেট করে দিয়েছি, কি কি পার্টস কোথায় কিভাবে লাগানো থাকে, কার সাথে কার কানেকশন থাকে। তারপরে আমি কিন্তু একটা টোটাল অল্টারনেটরকে ওভারঅলিং করেছি, একদম ইঞ্জিন থেকে সেটাকে খুলে নিয়ে এসে ডিসমেন্টাল করে, তার প্রপার ক্লিনিং করে, ইন্সপেকশন করে, তার বিয়ারিং এর রিপ্লেসমেন্ট করে আমি আবার সেটাকে অ্যাসেম্বল করেছি। এই যে টোটাল কাজটা হলো, জব সিকোয়েন্সটা ভালো করে নিজেরা এক্ষুনি লিখে নেবে।
আর তার সাথে আমাকে বলো যে টোটাল অল্টারনেটর যা পড়ানো হলো, আর যত থিওরিও পড়েছো, আজকে প্র্যাকটিক্যাল দেখে নিলে, কার কার কোথায় কি সমস্যা আছে। সমস্যা নেই? না স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? আর কেউ? বাকি সবাই কি ঘুমিয়ে গেছে? কোথায় সব? না স্যার আছি। বুঝে গেছে পুরো ব্যাপারটা? প্র্যাকটিক্যাল করতে পারবে, হ্যাঁ স্যার। জিনিসগুলো বোঝাতে পারবে, কোনটার কি ফাংশন, রোটর, স্ট্যাটার, ডায়োড, ওখানে স্লিপ রিং, কার্বন ব্রাশ। স্যার বলো। স্যার হুম, একটা প্রশ্ন করবো? স্যার বলো। বলছি, ধরুন আমাদের ওয়ার্কশপে ধরুন আমরা অল্টারনেটরটাকে খুললাম, মানে বিয়ারিংটাকে আমরা হয়তো হিট করার জন্য সরঞ্জাম পেয়ে যাব, কিন্তু ফ্রিজিং করার জন্য তো সরঞ্জাম পেয়ে যাব না। তোমাকে তাহলে সরঞ্জাম কি কাজ স্যার, করে তাহলে যখন দেবে তোমাকে সব সরঞ্জামই আমি তোমাকে দেবো। তুমি যেখানে প্র্যাকটিক্যাল না, করবে, যে পরীক্ষার সময় যে প্র্যাকটিক্যাল করলো আমি তোমাকে ওই জিনিসটা দেবো। তোমার যখন তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করবে তখন তুমি ওই জিনিসগুলোই পাবে, ওটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আর যদি তুমি ওই জিনিসগুলো না থাকে, তাহলে সিম্পলি আমাদের বিয়ারিং কুলার যে আছে সেই বিয়ারিং কুলার দিয়ে বিয়ারিং খুলবে। বিয়ারিং লাগানোর জন্য তোমাকে ওখানে প্রেস দেওয়া হবে, সেই প্রেসে তুমি বসিয়ে বিয়ারিংটাকে প্রেস করে ফিট করে দেবে। কোনো রকম কোনো সমস্যা নেই, আদার্স অপশন অনেকগুলোই খোলা থাকে। এটা জাস্ট খুব সহজে কাজ করবার জন্য, এবং আমাদের যে কি বলবো, যে ওয়ার্ক যে হ্যাবিট, বা আমি কাজের জায়গাতে গিয়ে আমরা নতুন নতুন কিছু বুদ্ধি বার করি এবং খুব সহজে সেটা কাজটা করার চেষ্টা করি, সেই হিসাবে একটা এক্সপিরিয়েন্স হিসাবে ওই জিনিসগুলো ব্যবহার আমি তোমাদেরকে দেখালাম। এবং নর্মালি তোমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে তখন কিন্তু এই ধরনের এক্সট্রা এক্সট্রা যে অ্যাটাচমেন্ট গুলো, এগুলোর ব্যবহার তোমরা দেখবে। ঠিক আছে? এগুলো নিয়ে চাপ নেই কোনো। না স্যার, আমার প্রশ্ন এটা ছিল না স্যার। প্রশ্ন- আমার প্রশ্ন ছিল স্যার, আমরা তো ডাইরেক্ট জলের মধ্যে ওটাকে মানে গরম করার পর ডাইরেক্ট তো আমরা জলে দিতে পারবো না, তাহলে কি আমরা রুম টেম্পারেচারে রেখে ওটাকে ঠান্ডা কোথায় করবো? জলে মানে দিবি, অনেক কোথায় সময় তো জলে দিবি, কোথায় জলে দিবি, কেন মানে জলে এই দিবি? যে গরম করলাম তো এবারে গরম করার পর কি ঠান্ডা ডাইরেক্ট তো আমরা কতক্ষণ জলে লাগবে? ডোবা? ওটা 5 মিনিট 10 মিনিট দাঁড়াবি, তারপরে একটু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই স্যার জিজ্ঞেস করছিলাম যে স্যার তাহলে কি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করবো? তুই তোদের ফু দিবি, তোদের ফু দেওয়ার ব্যবস্থা করবো আমি। ঠিক আছে? তোর সঙ্গে আর কে কে আছে বলতো এই ধরনের এই এই প্রশ্নের উত্তরের জন্য? কে আছে বলতো, তোর বন্ধুটা কে বলতো? রাজীব কেউ কোথায়? না স্যার, আমি। রাজীব, হ্যাঁ স্যার বলুন। ওই সন্দীপকে নিয়ে একটু ফু দিয়ে প্র্যাকটিস করবি তো। হ্যাঁ স্যার। ওকে নিয়ে যাবি, ওর মাথায় ফু দিবি, আর তারপর ওখানে ফু দিয়ে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় আসবে, এই অল্টারনেটিভ আসবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আর বলো, আর কার প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে একটু বাড়িতে বইটা পড়ো ভালো করে। সবাই ভালোভাবেই পরীক্ষা দেবে, কোনো চিন্তা নেই। এই তো ছোটখাটো জিনিসগুলো কেন মাথায় ঘামাচ্ছ, সব ঠিক হয়ে যাবে। জিনিসটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগামীকাল স্টার্টার মোটর নিয়ে আমরা আলোচনা করবো। বাই স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে।